ওয়ার্ডপ্রেস সিকিউরিটিটা বেসিক্যালি এটার উপর একটা গিগ বা সার্ভিস দেওয়া যায়। এটা একটা খুব পাওয়ারফুল একটা সার্ভিস যে আমরা যে কোনো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সিকিউরিটি কনফার্মেশন করব বা সিকিউরিটি কাজগুলো করবো, হ্যাঁ। তবে অ্যাড অন হিসাবে দেওয়া যায়। অ্যাড অন মানে কি, একটা ক্লায়েন্ট তোমার কাছে একটা ফুল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করতে আসছে, তুমি বললা যে ঠিক আছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ডিজাইনের পাশাপাশি আমি তোমাকে এসইও সিকিউরিটি বা আদার্স যে সমস্ত অ্যাপ বা প্লাগইন তোমরা দেখছো ফিচার বেসড, সেই জিনিসগুলো তুমি দেখায় দিবা, ক্লায়েন্টকে বলবা বা করে দিবা। তো দেখা যায় $100 একটা প্রজেক্টকে খুব সহজে আসলে 150, 200, 300-তে কনভার্ট করে ফেলা যায়। ক্লায়েন্টকে যদি আসলে বুঝাইতে পারো ওয়ার্ডপ্রেসের অ্যাটাক গুলো কি কিভাবে হয়, তো খুব সহজে আসলে এগুলোকে কনভার্ট করা যায়, আপসেলিং করা যায় আর কি, হ্যাঁ। তো ওয়ার্ডপ্রেসে বিভিন্ন ধরনের অ্যাটাক আছে। তো ওয়ার্ডপ্রেসের অ্যাটাক গুলো বেসিক্যালি এই কিছু ধরনের। তো আমরা প্রত্যেকটা স্টেপে আমি প্রত্যেকটা আলাদা করে মানে দেখাবো, কখন দেখাবো যখন আমি আসলে এটা প্রোটেকশনটা দিব, তারপরে বলে দিব এই অ্যাটাকটা কি প্রোটেকশনটা দেওয়ার সময়, ঠিক আছে। সব ব্রুট ফোর্স অ্যাটাক, অনেক মানুষ মিলে একসাথে অ্যাটাক করে, ভাইরাস বা ম্যালওয়্যার দেখা যায় বিভিন্ন ইউজারের ওয়েবসাইটে। দেখা যাচ্ছে আমার ওয়ার্ডপ্রেসে যে একটা ড্যাশবোর্ডে অ্যাক্সেস আছে, ঠিক আছে, দেখা গেছে একটা ফিশিং লিঙ্ক আমাকে মেইলে পাঠাইছে, আমি ফিশিং লিঙ্কে ক্লিক করছি। তো ওই লিঙ্কে যাওয়ার পর একটা অন্য একটা ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়েছে। তারপর দেখা যাচ্ছে যে সে আসলে কোনো একটা কুকি ইনজেক্ট করে দিচ্ছে, বা কোনো একটা আমরা এক্সটেনশন থাকে না, এক্সটেনশন ইনস্টল করে ফেলে আমার সময় ভুলে ডাউনলোড করে। তো দেখা যাবে যে এর মাধ্যমে সে পুরো ব্রাউজারের অ্যাক্সেসটা পেয়ে যায়। ব্রাউজারের অ্যাক্সেস পাওয়া মানে কি তোমার ওয়েবসাইটে সে বসে আছে, এরকম আর কি। আচ্ছা, এছাড়াও ফেক বট ট্রাফিক, এটা হচ্ছে আমরা ডিডোস অ্যাটাক বলি। অর্থাৎ একটা ওয়েবসাইটে নির্দিষ্ট পরিমাণ ব্যান্ডউইথ থাকে, ওই ব্যান্ডউইথটা নষ্ট করে দেয় আর কি, ঠিক আছে। এছাড়াও বিভিন্ন ধরনের ফর্ম থাকে, ফর্মে ফাইল আপলোড ভার্নাবিলিটি হয়, ডিডোস অ্যাটাক হয়, এসকিউএল ইনজেকশন। তো আমরা আসো এখন একটা একটা করে প্রবলেম সলিউশন করি এবং এটার প্রবলেমগুলো কি হইতে পারে সেটা আমরা জানি। লগ ইন পেজ সিকিউরিটি, যে কোনো একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে করা কিনা কেমনে বুঝো তোমরা? ধরো এই ওয়েবসাইটটা কি ওয়ার্ডপ্রেসে করা কিনা আমি দেখতে চাচ্ছি, সো কিভাবে করবো? এটা হোয়াট সিএমএস দিয়ে হ্যাঁ, একটা হ্যাঁ, দেখি, আর অনেকগুলো আরেকটা ভাবে যে ওয়াপার কি এই যে এই যে ওয়েবপ্রাইজার আছে, স্পাইবার হ্যাঁ, আছে, ঠিক আছে। তো ওয়েবপ্রাইজার বলতেছে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা, তাহলে যদি ওয়ার্ডপ্রেস দিয়ে করা হয় খুব সহজে আমরা জানি ডাব্লিউপি অ্যাডমিন দিলেই আমরা কিন্তু লগ ইন পেজ পেয়ে যাই, তাই না? খুবই বড় একটা ভার্নাবিলিটি বা প্রবলেম। তো কি হয় আসলে এখানে? তো এখানে আমরা বিভিন্ন ধরনের উল্টাপাল্টা অ্যাডমিন পাস দিয়ে একবার ট্রাই করলাম, হইলো না। আরেকটা ইমেল দিলাম, সরি আরেকটা ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, হইলো না, হইলো না, হইলো না, একটা সময় না একটা সময় দেখা যায় হয়ে যায়। সো এটা ম্যানুয়ালি করা হয় না, এটাকে বিভিন্ন ধরনের সফটওয়্যারের মাধ্যমে করা হয়। যেমন বার্ব সুইট নামে একটা সফটওয়্যার আছে, যে প্রত্যেক মিনিটে সে হচ্ছে 1000 বারের উপরে বিভিন্ন ধরনের আইডি এবং পাসওয়ার্ড, গেস্ট আইডি, গেস্ট মানে কি, মানে আন্দাজ করা আইডি পাসওয়ার্ড পুশ করতে থাকে। তো দেখা যায় এই আইডি বা পাসওয়ার্ড একটা যদি লেগে যায় তখন দেখা যায় সাইটে অ্যাক্সেস পেয়ে যায়। তো আমি যদি আসলে এই ডাব্লিউপি অ্যাডমিন বা লগ ইন পেজটাকে হাইড করে ফেলতে পারি, তাইলে কিন্তু আমার এই ঝামেলাটা অনেকাংশে কমে যায়। এই জন্যই আমরা ইউজ করবো লগ ইন পেজ সিকিউরিটি। লগ ইন পেজ সিকিউরিটির জন্য আমরা একটা প্লাগ ইন ইউজ করবো। প্লাগ ইনে গিয়ে অ্যাড নিউ দিচ্ছি। প্লাগ ইনটার নাম হচ্ছে ডাব্লিউপিএস হাইড লগ ইন। এটা ইনস্টল করে দিবা, অ্যাক্টিভেট করে দিবা। এবার দেখো সেটিংসে গিয়ে ডাব্লিউপিএস হাইড লগ ইন নামে একটা প্লাগ ইন দেখা যাচ্ছে, ক্লিক করো এটার উপরে। এবার ধরো তোমার নাম, ধরো তুষার, ওয়েবসাইটটা তুষারের, তুষার নাম দিলাম, সেভ চেঞ্জেস। তো এখন দেখো ডাব্লিউপি লগ ইন ডট পিএইচপি বা ডাব্লিউপি অ্যাডমিন আর কাজ করবে না। ও দেখো পেজ ক্যান নট বি ফাউন্ড বলতেছে, তাহলে কি কাজ করবে? স্ল্যাশ তুষার, কারণ আমি ওখানে তুষার নাম দিয়ে আসছি, তাই না? তাহলে এই তুষার নামটা তো তুমি ছাড়া কেউ জানো না, তাই না? তাই দেখছো আমরা ব্যাকএন্ডটাকে হাইড করে ফেললাম, এটাকে ব্যাকএন্ড হাইড বলে বা লগ ইন পেজ হাইড বলে, ক্লিয়ার? জি ভাই। এইবার এই জিনিসটা আরো কয়েকভাবে করা যায়। তো দুইটা প্লাগইন আছে আরো, আই থিম সিকিউরিটি, রিনেম ডাব্লিউপি লগ ইন ডট পিএইচপি, এই দুটো প্লাগইন দিয়েও এই কাজটা করা যায়, ফ্রি প্লাগইন। আচ্ছা, এই যে হাইড লগ ইনে আমি কি করলাম সেটা দেখা দিলাম। আচ্ছা, এই কাজটা ছাড়াও লগ ইন পেজে ক্যাপচা ব্যবহার করে অনেকে। ক্যাপচা মানে কি? বারবার ক্যাপচা আসবে, ও জিজ্ঞাসা করবে এখানে সাইকেল কয়টা আছে, সাইকেল গুলো চুজ করো, বাইক গুলো চুজ করো, এটা ক্যাপচা বলা হয়। তো ক্যাপচাটাকে কেন দেয় বারবার? ও যখন বারবার ইউজার আইডি পাসওয়ার্ড পুশ করতে থাকবে, একবার পুশ করার পরে একবার ক্যাপচা থাকবে, একবার পুশ করার পরে একবার ক্যাপচা যাবে। তো
তো ও ক্যাপচা দিতে দিতে বিরক্ত হয়ে যাবে। ঠিক আছে, তো এটাও একটা সলিউশন। আরেকটা সলিউশন হচ্ছে পাসওয়ার্ড প্রোটেকশন, অর্থাৎ ডাব্লিউপি অ্যাডমিন পেজে, ডাব্লিউপি অ্যাডমিন বা ডাব্লিউপি লগ ইন ডট পিএইচপি পেজে ঢুকতে গেলেই একটা এক্সট্রা পাসওয়ার্ড যাবে পপ আপ আকারে। ওই পাসওয়ার্ডটা তুমি ছাড়া কেউ জানো না। ওই এক্সট্রা পাসওয়ার্ডটা দিতে পারলে তারপরেই তুমি ঢুকতে পারবা। তো এই তিনটা প্রসেসের যে কোনো একটা ব্যবহার করবা, যেমন আমি ডাব্লিউপিএস হাইড লগ ইন ব্যবহার করলাম, ঠিক আছে, যে কোনো একটা। আচ্ছা, একটু 2 মিনিটের ব্রেক, হ্যাঁ। ওকে ম্যাম। থিম প্লাগইন ডেভেলপমেন্ট কোনো কোর্স আছে? হ্যাঁ, থিম প্লাগইন ডেভেলপমেন্ট কোর্স একটু লেট হচ্ছে, স্টার্ট হবে ভাই, হ্যাঁ, কিছুদিন পরে আর কি। কতদিন লাগতে পারে? ওই ওইটা ভাই ওই যে 12,000 টাকার ওই যে ওয়েব ডেভেলপমেন্ট ওইটা নাকি? না না, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট না, এটা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট আলাদা আর কি, হ্যাঁ। ও আচ্ছা। ভাই আপনার মার্কেট প্লেসে তো ম্যাক্সিমাম জবে আপনার প্রোগ্রামিং স্কিল গুলো চাই, তো আমরা যে ওয়ার্ডপ্রেস এলিমেন্টটা দিয়ে শিখতেছি এটা দিয়ে তো আচ্ছা, কাজ বেসিক্যালি হচ্ছে তো। আমি বলি, ক্লায়েন্টরা হচ্ছে কি জিনিসগুলো অনেক সময় না জেনে পোস্ট করে। তো তুমি রিকোয়ারমেন্ট দেখবা ক্লায়েন্ট কি চাইতেছে, একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছে বা একটা ল্যান্ডিং পেজ বানাতে চাচ্ছে। অনেক সময় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চায়, তুমি বিট করার সময় বলবা আমি পারবো কাজটা করতে, দেখবা যে তুমি তো আসলে ড্র্যাগ এন্ড ড্রপ বিল্ডার দিয়ে করতে পারছো, ঠিক আছে। আর কিছু কাজ আছে তুমি দেখবা যে কোনো একটা ফিচার বেস কাজ, হ্যাঁ, যেমন হচ্ছে একটা প্লাগইনে একটা ফিক্সিং করতে হবে, তার মানে কি তোমার কোড জানতে হবে, তখন সেগুলোতে বিট করবা না, ঠিক আছে। তো মার্কেট প্লেসে জি তুমি জি। যে ধরনের কাজে বিট করবে ওই ধরনের কাজগুলো তোমার কাছে নক আসবে। আর আমরা গিগ গুলা করবো হচ্ছে সে ধরনের, সেটা নিয়ে টেনশনে কিছু নেই, ঠিক আছে। ভাই আপনাদের এটা কবে থেকে কোর্সটা চালু হতে পারে? এটা হয়তো ওই 2 মাস, নেক্সট 2 মাসের মধ্যে শুরু হয়ে যাবে ভাই, হ্যাঁ। আমাদের মেন্টর একটু অসুস্থ, নাহলে আমাদের শুরু আরেকটা হয়ে যাবে আর কি। আরেকটা প্রশ্ন ছিল। হুম। আপনারা আমার আপওয়ার্কে কানেক্ট শেষ হয়ে গেলে আপনারা কি কানেক্ট কিনতে হেল্প করবেন? আমি সিস্টেম বলে দিব ভাইয়া, আপওয়ার্ক ক্র্যাশে গেলে, ঠিক আছে। আচ্ছা, তো শুরু করি আমরা এখন এইচটিটিপি সিকিউরিটি। এইচটিটিপি সিকিউরিটি বলতে আমাদের ওয়ার্ডপ্রেসে এইচটিটিপি হেডার্স নামে একটা জিনিস আছে, যেটার মাধ্যমে যেটার আসলে অনেক ভার্নাবিলিটি এক্সিস্টিং আছে আর কি, হ্যাঁ। এই টোটালি 7 ধরনের ভার্নাবিলিটি আছে, ক্রস সাইট স্ক্রিপ্টিং হয়, তারপর হচ্ছে সিএসপি। তা এই ধরনের প্রবলেমগুলো আছে কিনা এটা দেখার জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো চেক করতে পারে। এর মধ্যে প্রথম ওয়েবসাইটটাতে যাচ্ছি, যাওয়ার পর আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে বলবো দেখো তো চেক করে আমার হেডার সিকিউরিটির কি অবস্থা। ও বলতেছে তোমার হেডার সিকিউরিটির অবস্থা খুব খারাপ, দেখো গ্রেড এফ, এবং হেডার্সে এই এই জিনিসগুলা সিকিউর করা নেই, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা এই পুরো কাজটা করার জন্য একটা প্লাগইন ব্যবহার করব। এই এক প্লাগইনে দেখবা সমস্ত কাজ শেষ। প্লাগইনে গিয়ে ফ্রি প্লাগইন আমি দেখো ডকুমেন্টেশনে দিয়ে দিছি। এই প্লাগইনটার নাম হচ্ছে হেডার সিকিউরিটি অ্যাডভান্সড। আচ্ছা, যে হেডার সিকিউরিটি অ্যাডভান্স নামে যে প্লাগইনটা আছে এটা ইনস্টল করবা, অ্যাক্টিভেট করবা। এটাতে কোনো কনফিগারেশনের দরকার নেই, অটোমেটিক্যালি কনফিগার হয়ে যাবে। এখন আমরা এই ওয়েবসাইটটাকে আবার একটু রিচেক করে দেখব। এখনো সলভ হয়নি। হয়ে গেছে। এখন দেখো এ প্লাস গ্রেড দেখাচ্ছে, এবং এগুলো সবগুলো টিক দেখাচ্ছে, মানে সিকিউর। আচ্ছা ভাই, এটা স্ক্যান করার পরে যদি প্লাগইন আনইনস্টল করে দিই তাহলে সমস্যা হবে? আচ্ছা, না, এখানে বেসিক্যালি ইয়া হচ্ছে কি, একটু করে যাই আমরা। তো এটা একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট, এবং এখানে আমরা সেটিংসে গিয়ে শো হিডেন ফাইলসটা টিক দিয়ে সেভ করলে তুমি এইচটিএক্সএস নামে একটা ফাইল পাবা। এই ফাইলটাকে এডিট করলে তুমি দেখবা এই প্লাগইনটা কিছু কোড বসায় রাখছে, আর কিচ্ছু না। এই যে মড হেডার্স এর একটা কোড, এখানে বিগিন করছে, এখানে এন্ড করছে। তো এই কোডটা তুমি কপি করে রেখে দাও, প্লাগইনের আচ্ছা দরকার নেই। এইচটিএক্সএস এর মধ্যে ঢুকে খালি এই কোডটা বসায় দিবা, তাইলেই হবে, ওকে। জি ভাই। আচ্ছা, এইবার আমরা এইচটিএক্সএস এর কোড ইনজেকশন। আচ্ছা, এখন আমরা বিভিন্ন ধরনের, আমি আসলে ওয়ার্ডপ্রেসে কাজ করতে গিয়ে যতবার যত ধরনের বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ছি, পড়ার পর সেই প্রবলেমটার সলিউশন ফাইন্ড করার ট্রাই করছি, মিডিয়াম, ব্লগ, ইউটিউব, গুগল।
তো তারা বিভিন্ন ধরনের সলিউশন দেয়, এর মধ্যে যে সলিউশনগুলো আমার কাছে বেস্ট লাগছে সেগুলো এরকম 10টা সলিউশন তোমাদের জন্য আমি দিয়ে রাখছি। ঠিক আছে। আচ্ছা, এইচটিএক্সএস নামে একটা ফাইল আছে, যে ফাইলে, যেটা একটু আগে দেখলাম, যে কোনো ক্লায়েন্ট বা মানুষ এইচটিএক্সএস ওপেন থাকে, এটা হ্যাঁ ওয়েবসাইটের লিঙ্ক স্ল্যাশ এইচটিএক্সএস দিলে ও দেখায় দিবে কি কি কোড আছে। তাহলে এইচটিএক্সএস টা বেসিক্যালি সিকিউরিটি এবং স্পিডের জন্য ব্যবহার হয়, স্পিড অপটিমাইজেশন এবং সিকিউরিটির জন্য। তো যে কেউ বুঝে যাবে কি কি ধরনের সিকিউরিটি আছে, সেই অনুযায়ী সে অ্যাটাক চালাবে। এইচটিএক্সএস টা যাতে কেউ ভিউ না করতে পারে, আমরা কি করব, এই কোডগুলা বসায় দিব চোখ বন্ধ করে। কোথায় বসাবো? একদম বটমে কিছু এন্টার দিয়ে জায়গা তৈরি করো, তারপর তোমার মতো করে তুমি এখানে বসা দাও, শেষ। সেভ চেঞ্জেস। এইবার এইচটিএক্সএস যদি কেউ ঢোকার চেষ্টা করে, ফরবিডেন দেখাবে ওকে। চমৎকার। নেক্সট। আচ্ছা, এইচটিএক্সএস এর নিজস্ব ফাইলটা যাতে কেউ ফেলে দিতে না পারে প্রোটেক্ট করতেছি আমি। আগেরটা হচ্ছে কি দেখো, প্রোটেক্ট মানে কি, আমি ডিনাই করতেছি যে কোনো ধরনের ফাইল ইনজেকশন। ঠিক আছে, এই কোডগুলো মানে এটা হচ্ছে তোমার ফাইল ইনজেকশনকে ডিনাই করতেছে। তাইলে আমরা একদম বটমে গিয়ে এটা বসাই দিলাম। আর প্রত্যেকটা কোড বসানোর পর তোমার ওয়েবসাইটটা ঠিক আছে কিনা এটা একটু চেক করে দেখবা। কেমনে বুঝবা? তুমি ওয়েবসাইটটা ভিজিট করলেই দেখবা ওয়েবসাইটটা দেখা যাচ্ছে, দেখা যাওয়া মানে ঠিক আছে। যদি এই কোডগুলো বসানোর পর ওয়েবসাইট সাদা বা ব্ল্যাঙ্ক হয়ে যায় অথবা ফরবিডেন দেখায়, তখন বুঝবা ওই কোডটা সার্ভার একসেপ্ট করতেছে না। তাহলে সেই কোডটা ফালায় দিবা। ঠিক আছে, সব কোড একসেপ্ট করাতে হবে এরকম না, যত বেশি একসেপ্ট করাতে পারে আমাদের তত ভালো। অনেক সময় সার্ভার রিজেক্ট করে কিছু কোড। আচ্ছা, এখন ডাব্লিউপি কনফিগ নামে আরেকটা ফাইল আছে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ফাইল। কেন ইম্পর্টেন্ট দেখো তো, এই যে ডাব্লিউপি কনফিগ ডট পিএইচপি ফাইলটা যদি আমরা ভিউ করি, তোমরা দেখবা এটা এই ওয়েবসাইটের ডাটাবেজের নাম বলে দিতেছে, তারপর হচ্ছে তোমার ডাটাবেজের ইউজার নেম বলে দিচ্ছে, ডাটাবেজের পাসওয়ার্ডও বলে দিচ্ছে। তো কেউ যদি আসলে এই ফাইলটা ভিজিট করে দেখতে পায় ডাটাবেজ, এটা আমাদের জন্য রিস্কি। এই জন্য ডাব্লিউপি কনফিগ ডট পিএইচপি ফাইলটাকে আমরা সিকিউর করব। কেমনে সিকিউর করব? কোডের দিকে তাকাও। আমরা বলছি ডাব্লিউপি কনফিগ ডট পিএইচপি নামে যে ফাইলটা আছে সেখানে ডিনাই ফ্রম অল করে দাও, শেষ। আর এই হ্যাশট্যাগ এটা হচ্ছে কমেন্ট, আর কি কমেন্ট দিয়ে তুমি বুঝবা যেটা আসলে কিসের কোড বসানো হয়েছে। কোডটা কপি করে দিলাম এইচটিএক্সএস এ, অ্যাজ ইউজুয়াল বটমে বসাই দিচ্ছি। ঠিক আছে, সেভ। ওয়েবসাইটটা আবার রিলোড দিয়ে দেখতেছি ঠিক আছে কিনা। ঠিক আছে, ভেরি গুড। তারপর ডাইরেক্টরি ব্রাউজিং অফ করা। ডাইরেক্টরি ব্রাউজিং মানে কি, বিভিন্ন ওয়েবসাইট আছে যেমন হ্যাকার্স টার্গেট, ডাব্লিউপি স্ক্যান লিখে গুগল করলে একটা ওয়েবসাইট পাবা। এই ওয়েবসাইটটাতে যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক যদি দাও, ধরো abirobin.com, সে বিভিন্ন ধরনের প্রবলেম ফাইন্ড করে দিবে তোমাকে, প্রবলেমগুলো। তো এটা কি একটা এক্সটার্নাল ওয়েবসাইট, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে স্ক্যান করে বিভিন্ন সমস্যা বলে দিচ্ছে, যে সমস্যা দুইটা পাইছে, ওয়ার্ডপ্রেসের ভার্সনটা আপডেটেড না, তারপরে হচ্ছে তোমার কি কি প্লাগইন আছে বলে দিচ্ছে, কোন প্লাগইনের ভার্সন কত, এই দুইটা হচ্ছে আননোন মানে আপডেটেড না, তারপরে থিম কোনটা আছে। সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে ইউজার নেমটাও বলে দিছে। এখন কেউ যদি ইউজার নেম জেনে যায়, কয়েকটা পাসওয়ার্ডের ফরমেশন ট্রাই করলেও কিন্তু সাইটটাতে ঢুকে যেতে হয়ে পারে। যেতে পারে। তো এই সেটাই। ধরনের ডাইরেক্টরি ওয়েবসাইট গুলো যাতে আমাদের ওয়েবসাইটকে ব্রাউজ না করতে পারে, দ্যাটস ওয়াই আমরা এই ডাইরেক্টরি ব্রাউজিংকে ডিসেবল করব। মানে অপশন অল ইন্ডেক্সিংটা মাইনাস করে দিলাম আর কি। এখন কথা হচ্ছে ভাই, কোনো ক্লায়েন্ট যদি এরকম সিম্পল ওয়েবসাইটের কাজ দেয়, এগুলো কি আমরা নিজে থেকে করবো নাকি ও না বললে করার দরকার নেই আসলে? এগুলো দরকার নেই, ক্লায়েন্টকে বলবা যে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের সিকিউরিটি আমি তোমাকে দিব। সিকিউরিটি কি কি দিবা?
তোমরা এই পয়েন্টগুলো বলে দিবা। যেমন আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সিকিউরিটি তো আমি অনেক কাজ করতেছি, এখন ক্লায়েন্টকে যদি না বুঝতে পারি তাহলে হবে? ওরে এই পয়েন্টগুলো বলবা যে ভাই তোমার ওয়ার্ডপ্রেসের এই পয়েন্টগুলো আমি সিকিউর করে দিব। এখন সে যদি আসলে ওয়ার্ডপ্রেসে কিছুদিন হইলেও কাজ করে, ও কিন্তু জানে ব্রুট ফোর্স অ্যাটাক আছে, ডিডোস অ্যাটাক আছে, ব্যাকডোরের নাম সে শুনবে। তো যখনই দেখবে যে তুমি এই পয়েন্টগুলোতে সিকিউরিটি দিতে পারবা, তখন দেখা যাবে সে রাজি হয়ে যাবে। তো একটা কমপ্লিট ওয়েবসাইট যখন তোমরা বানাবা, চেষ্টা করবা আপসেলিং করে সিকিউরিটি বা এসিওর কথা বলে বাজেটটা বাড়ায় নেওয়া। রাজি হইলে হইলো, নাইলে দিলা না। ঠিক আছে, ঠিক আছে। টাকা দিলেই করবা, নাহলে করবা না। এক্সট্রা দরকার নেই। বা অনেক সময় হয় যে ক্লায়েন্টের সাথে আমরা ভালো সম্পর্ক রাখার জন্য ভালো একটা বাজেট দিছে, তো আমরা করে দিলাম ফ্রিতে। ফ্রিতে করে দিলে খালি হবে না, ওকে জানাইতে হবে ভাই আমি কিন্তু তোমার সিকিউর করে দিছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তারপর তোমার এসিওর এই কাজগুলো করছি, যাতে সে খুশি হয়, পরবর্তীতে আমার কাছে আবার আসে। ঠিক আছে, মার্কেটিং জি করতে ভাই। হবে। আচ্ছা, তো আমাদের ওয়ার্ডপ্রেসে একটা এক্সএমএল আরপিসি নামে একটা ফাইল আছে, এটাও একটা রিস্কি ফাইল। এটাও যাতে কেউ অ্যাক্সেস না করতে পারে, ঠিক আগের মতো ডাব্লিউপি কনফিগ ডট পিএইচপির মতো এই ফাইলটাকে ডিনাই ফ্রম অল করে দিলাম। ঠিক আছে, সেভ চেঞ্জেস। আচ্ছা, অনেক সময় বিভিন্ন স্ক্যানার, যেমন স্ক্যানার বলতে কি বিভিন্ন ধরনের থার্ড পার্টি স্ক্যানার, অ্যাভাস্ট, তারপর হচ্ছে নর্টন, এরকম অ্যান্টিভাইরাস গুলো বা এই ধরনের স্ক্যানার গুলো বলে দিতে পারে এই ওয়েবসাইটে কোনো ধরনের ভাইরাস আছে কিনা, ম্যালওয়্যার আছে কিনা, বা এই ম্যালওয়্যার গুলো কি টাইপের ম্যালওয়্যার। বাইরে থেকে আমি স্ক্যানিং করুক কেউ, আমি চাই না। এই জন্য এই ধরনের স্ক্যানার যাতে স্ক্যান না করতে পারে, সেটার জন্য এই কোডটা আমরা বসায় দিলাম। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই 7 নাম্বারটার দরকার নেই। এটা কি জিনিস, অনেক সময় একটা নির্দিষ্ট আইপি থেকে তোমাকে অ্যাটাক করেই যাচ্ছে টার্গেটেড তুমি। তো এই রকম কোনো আইপি যদি তুমি পাও, এটা কেমনে পাবো আমি পরে দেখাবো। ওয়ার্ডফেন্স নামে একটা প্লাগইন আছে, সে তোমার বলে দিবে এই আইপি থেকে বারবার অ্যাটাক হচ্ছে। তখন তুমি এইচটিএক্সএস এর মধ্যে এই কোডটা বসায় দিবা, এবং যে আইপি থেকে অ্যাটাক করতেছে সেই আইপিটা এখানে বসায় দিবা, ডিনাই ফ্রম দ্যাট আইপি। তাহলে ওই আইপি থেকে তোমার ওয়েবসাইটে অ্যাক্সেসই করতে পারবে না। ঠিক আছে, এটা দরকার নেই, এটা আর্জেন্ট কেসে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের এইচটিএক্সএস এর ইন্ডিভিজুয়াল ফাইলটাকে প্রোটেক্ট করার জন্য এই কোডটা ডান। ডাব্লিউপি, আচ্ছা আমাদের এইচটিএক্সএস এর কাজ শেষ। ঠিক আছে, সেভ চেঞ্জেস। খেয়াল করো, ডাব্লিউপি কন্টেন্টের এখন আমরা অ্যাক্সেস, এটা ক্লোজ করে দিলাম। হ্যাঁ, একটু ওয়েবসাইটটা ভিজিট করে দেখি সব ঠিকঠাক আছে কিনা। সব ঠিকঠাক আছে, ফ্যান্টাস্টিক। এখন আমরা ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি ইনক্লুড, এবং এখানে যা ফাইল আমরা দেখতেছি এগুলাকে ওয়ার্ডপ্রেসের কোর ফাইল বলে। কোর মানে ওয়ার্ডপ্রেসের স্ট্রাকচারটাকে দাঁড়া করানোর জন্য এই ফাইলগুলো ব্যবহার করা হয়। আর আমরা যে সমস্ত ডিজাইন করি, কন্টেন্ট বসাই, এগুলো সব চলে যায়, থিম প্লাগইন এগুলো সব চলে যায় ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডারে। ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডারে তো তোমরা দেখতেছো যে প্লাগইন আছে, থিম আছে, আপলোড ফাইল আছে। ঠিক আছে, তো এই ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডারটার মাধ্যমেই 90% হ্যাকাররা হ্যাক করে। কারণ এখানে বিভিন্ন থিমের প্রবলেম থাকে, সে প্রবলেম দিয়ে ঢুকে যায়। প্লাগইন অনেকগুলো থাকে, যে প্লাগইন গুলোতে প্রবলেম আছে সেই প্লাগইন গুলো সে দেখতে পেয়ে সে প্লাগইনের ভার্নাবিলিটিতে ঢুকে পড়তে পারে। ঠিক আছে, তাহলে এই ধরনের কাজ যাতে না হয়, ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডারটাকে আমি সিকিউর করব। কেমনে, এখানে একটা ফাইল তৈরি করব। দেখো ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডারে আছে আমি এখন, তারপরে ফাইল, নিউ, এখানেও ডট এইচটি এক্সেস নামে একটা ফাইল বানাবো, ক্রিয়েট নিউ ফাইল। তো এই ফাইলটাতে এখন কিছুই নেই, তাই না? এই ফাইলটাকে এডিট বাটনে ক্লিক করলাম, এডিট বাটনে ক্লিক করলাম। এখন ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডারের জন্য তোমাদেরকে আমি একটা কোড দিয়ে দিছি। সেটা কি, কোনো ধরনের এক্সএমএল, সিএসএস, পিএনজি, জেআইএফ ফাইল এই ধরনের কিছু যাতে ইনজেক্ট করতে না পারে, এই কোডটা বসায় দিচ্ছি। বসা দেওয়ার পর আমরা সেভ চেঞ্জেস করে দিলাম, কাজ শেষ। এখন আরেকটা ডেঞ্জারাস ফোল্ডার হচ্ছে আপলোড ফোল্ডার। আপলোড ভার্নাবিলিটির মাধ্যমে বিভিন্ন ধরনের ছবির ছবি আপলোড করে সেখানে পিএইচপি কোড বসাই দিতে পারে, অথবা একটা ডকুমেন্ট ডক, ডিও মানে ধরো ডিওসি ফাইল, তো ডট পিএইচপি ডট ডিওসি, সার্ভার দেখতেছে এটা হচ্ছে ডক ডিওসি ফাইল, কিন্তু আসলে কিন্তু এটা পিএইচপি ফাইল। এই ধরনের প্রবলেম গুলো হয়।
যাতে আপলোড ফোল্ডারে কেউ কোনো ধরনের ফাইল ইনজেক্ট না করতে পারে। অনেক সময় বিভিন্ন ফর্ম থাকে না, নাম, ইমেল, ফোন অ্যাড্রেস, ছবি আপলোড, ওই ছবির মধ্যে ভাইরাস ঢুকাই দিতে পারে। এই ধরনের কাজ যাতে না করতে পারে, এখানেও আরেকটা এইচটিএক্সএস ফাইল তৈরি করলাম এবং সেই এইচটিএক্সএস ফাইলটাকে এডিট করে দিলাম। এইবার দেখো, আপলোড ফোল্ডারের জন্য তোমাদের আরেকটা কোড দেওয়া আছে, তবে এখানে একটু অনেক বেশি ভার্সন ইউজ করা হয়েছে। কারণ এখানে ম্যাক্সিমামই পিএইচপি ভাইরাস ইনজেক্ট করে, পিএইচপির মাধ্যমে আর কি, পিএইচপি কোডের মাধ্যমে শেল আপলোড করতে পারে। পিএইচপি, এইচটিএমএল, পিএইচপি 3, পিএইচপি 4, পিএইচপি 5, এগুলো সবগুলোকে ডিনাই করবে। ঠিক আছে। আচ্ছা ভাই, তাহলে একটা ওয়েবসাইটে যদি ইউজাররা কোনো কিছু আপলোড করে সেই ইমেজের সাথে ভাইরাস দিয়ে দিলে এভাবে কি হ্যাক করার সম্ভাবনা থাকে? হ্যাঁ, অবশ্যই থাকে ভাই, একটা কমন হ্যাকিং প্রসেস। তুমি চিন্তা করো, হোয়াটসঅ্যাপে তোমাকে কেউ একটা ছবি দিল জি ভাই। এবং এই ছবিটার ভিতরে কিছুই নেই, নর্মাল একটা ফুলের ছবি। এই ছবির ভিতরেই সে আসলে তোমার ছবিটা ওপেন করার সাথে সাথে তোমার আইপি অ্যাড্রেস পেয়ে যাচ্ছে, লোকেশন পেয়ে যাচ্ছে, তুমি কোথায় আছো। জি ভাই। তো একটা ছবির মধ্যে যদি এরকম আইপি মানে ট্র্যাক করতে পারে, যে কোনো ধরনের ম্যালওয়্যারও ছবিটা ডাউনলোড করার মাধ্যমে বা ওয়েবসাইটে আপলোড করার মাধ্যমে করতেই পারে। ঠিক আছে। তো আমরা চেষ্টা করবো যে এই জিনিসগুলা যা যা করলাম, এগুলার যত বেশি সংখ্যক এইচটিএক্সএস এর কোড বসাইতে পারবো তত ভালো। যদি একটা দুইটা সার্ভার না নেয়, ওগুলো দরকার নেই ইউজ করা, দ্যাটস ইট। সহজ না? তোমাদেরকে ফুল রেডি করে দিছি আমি, খালি কোডগুলা বসাবা চোখ বন্ধ করে। জি ভাই। হ্যাঁ। আচ্ছা, এবার ওয়ার্ডফ্রেন্স নামে একটা প্লাগইন ব্যবহার করব। ওয়ার্ডফ্রেন্স প্লাগইনটা একটা প্রিমিয়াম প্লাগইন। আমরা তোমাদেরকে ওয়ার্ডফ্রেন্স প্রিমিয়ামটা দিব। তা আমার কম্পেয়ার প্ল্যান্সে গেলে দেখবো এটা সম্ভবত $119। হুম, $119 এটা দিব। ওয়ার্ডফ্রেন্স কেয়ারটা কি? এই একই প্লাগইনটা কনফিগার করে দিলে $490। আর এই একই প্লাগইনটা কনফিগারও করে দিবে এবং ওয়ার্ডফ্রেন্স কোম্পানি ওয়েবসাইটের জন্য একজন লোক দিয়ে দিবে, সে প্রত্যেক সপ্তাহে একদিন বা দুদিন করে ওয়েবসাইটে ঢুকে ম্যালওয়্যার আছে কিনা চেক করবে। তার মানে কি, পুরো দায়িত্বটাই ওয়ার্ডফ্রেন্সকে দিয়ে দিলাম। এটা $950। দেখ, এটা বড় লোক ক্লায়েন্টরা ইউজ করে। তা আমরা ক্লায়েন্টকে ওয়ার্ডফ্রেন্সের প্রিমিয়াম, আমি তোমাদেরকে প্রিমিয়াম প্লাগইনটা দিয়ে দিচ্ছি। এই প্রিমিয়াম প্লাগইনটাই $119, প্রিমিয়াম প্লাগইনটা তোমাদেরকে আমরা এখন দিয়ে দিচ্ছি। এটা কি ভাই ডেভেলপারের জন্য আছে আপনাদের? না না, এটা ডেভেলপার জন্য নাই ভাইয়া, ডেভেলপার জন্য আছে যেটা, এটা ডেভেলপার ভার্সন, এটা প্রিমিয়াম ভার্সন। ও আচ্ছা আচ্ছা, জি ভাই। আর লাইসেন্স? লাইসেন্সটা আমরা ডিসেবল করে দিছি। আপলোড করার সাথে সাথে দেখবা প্রিমিয়াম ভার্সন গুলো কাজ করতেছে। ঠিক আছে। ওকে ভাই। এবং এই প্লাগইনটা তোমরা আপডেটও করতে পারবা। ও বুঝতে পারছি ভাই তাহলে। নর্মালি ডেভেলপার ভার্সন গুলো আপডেট করা যায় না, এটা আপডেট করতে পারবা। জি ভাই। তোমার 238 না? জি ভাই। হ্যাঁ। নামায় রেখে দিও, উই ট্রান্সফার সাধারণত 2-3 দিন থাকে ফাইল। হ্যাঁ ভাই, আজকে নামা রাখবো। এটা কি ভাই মানে ক্লায়েন্টের সাইডেও ইউজ করতে পারবো? হুম হুম হুম, ক্লায়েন্ট তোমার কিনে দিবে না তো ভাইয়া, দামি প্লাগইন। ও, আচ্ছা, তো এখন আমরা এই প্লাগইনটা দেখো কিভাবে কাজ করতেছি। প্লাগইনে গিয়ে, এটা যেহেতু প্রিমিয়াম প্লাগইন, এটাকে আপলোড করতে হবে।
প্লাগইনটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করে ফেললাম। এবার আসো প্লাগইনটা কেমনে কনফিগার করতে হয় দেখি। ওয়ার্ডফেন্স বেসিক্যালি একটা ফায়ারওয়েল। ফায়ারওয়েলের কাজটা কি? ফায়ারওয়েল হচ্ছে ওয়েবসাইটের মনিটরিং করে, ঠিক আছে, এবং কোনো ধরনের ভাইরাস পাইলে তোমাকে জানাবে। এটা হচ্ছে ওর মেইন কাজ। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওয়ার্ডফেন্সের, এটা মিলিয়ন ওয়েবসাইটে দেওয়া আছে। তো ধরো রাশিয়ার একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অ্যাটাক হচ্ছে, এবং সে অ্যাটাকের ধরন দেখে ওয়ার্ডফেন্স বুঝে নেয় এটা কি ধরনের অ্যাটাক। তখন এই ধরো 1 মিলিয়ন ওয়েবসাইটে, অন্য যে কোনো ওয়েবসাইটে এই ধরনের অ্যাটাক দেখার সাথে সাথেই ওই অ্যাটাকারের আইপিটাকে ব্লক করে দেয়। তার মানে কি, ওর কমিউনিটিটা অনেক চমৎকার, মানে আপডেটেড। আজকে নতুন একটা ভাইরাস আসছে, কোনো একটা ওয়েবসাইটে ইনজেক্ট হয়েছে, সে দেখলো এটা ভাইরাস, অন্য যে কোনো ওয়েবসাইটে ওই ধরনের ফাইল আপলোড করতে গেলেই সে আটকায় দিবে। এজন্য এদের কমিউনিটিটা অনেক পাওয়ারফুল। আচ্ছা, তো আমরা আসো কনফিগার শুরু করি। প্রথমে ইনস্টল এবং অ্যাক্টিভেট করবা, জিমেইল দিবা। আচ্ছা, জিমেইল দেওয়ার সময় এটা এটা হচ্ছে কি অ্যালার্ট, অর্থাৎ কোনো ম্যালওয়্যার যদি ইনজেক্ট হয় সাথে সাথে সে মেইলে জানাই দিবে নতুন একটা ম্যালওয়্যার আসছে, তাড়াতাড়ি ফালাও। তাহলে এটা কি তোমার ইমেল দিবা না ক্লায়েন্টের ইমেল দিবা? ক্লায়েন্টের। ক্লায়েন্টের তো ভাই। ক্লায়েন্টের, কারণ অর্ডার কমপ্লিটের পর তো আমি আসলে ক্লায়েন্টকে আর সার্ভ করবো না, বা করি ওটা আলাদা ব্যাপার। কিন্তু আমার তো এরকম 100টা ওয়েবসাইটে আমি যদি সিকিউরিটি ম্যানেজ করি, 100টা ক্লায়েন্টের মেইল যদি আমার এক মেইলে আসে, তাহলে তো আমি মরেই যাবো। সো এটা ক্লায়েন্টই জানবে ক্লায়েন্টে অ্যাটাক হয়েছে, তখন আমার কাছে আসুক, সমস্যা নাই। তাহলে এটা ক্লায়েন্টের ইমেলই দিবা। ক্লায়েন্টকে বলবা গিভ ইউর ইমেল অ্যাড্রেস, যেটাতে তুমি রেগুলারলি অ্যাক্টিভ থাকো, তো কোনো ধরনের অ্যাটাক হইলে তুমি মেইল পাবা। সে বলতেছে তাহলে নোটিফিকেশন। ভাই হুম। ফ্রি যে প্রসেসটা দেখাই দিলেন, ওগুলা ওগুলা না করেও যদি শুধু এটা ইউজ করি তাহলেই হয়ে যাবে তো সবগুলা? ফ্রি মানে বুঝি নেই। মানে এই যে কোড বসানোর যেগুলো দেখালেন সিকিউরিটি গুলা, ওগুলা না এটাতে না, হয়? ওগুলো তো আলাদা। এই ওয়ার্ডপ্রেস তো আর ওগুলোর কাজ করবে না, বুঝছো নাই? জি জি, বুঝতে পারছি, এবার বুঝতে পারছি। মানে ওয়ার্ডফেন্সে আমি লিমিটেড 4টা 5টা ফিচার নিব, বাকি ফিচারগুলো আমি যা যা দেখেছি ওগুলো সবই করতে হবে। আচ্ছা, এটা ইয়েস দিলাম, টিক দিলাম, কন্টিনিউ দিলাম, শেষ। গো টু ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে যাওয়ার পর মন দিয়ে খেয়াল করো, এখানে ফায়ারওয়েলে ম্যানেজ ফায়ারওয়েল নামে একটা বাটন সেটা দেওয়া আছে, দেখো। এই যে ফায়ারওয়েল থেকে ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়েলে গিয়ে এটা ইনেবল এবং প্রোটেক্টিং মোডে দিতে হবে। ম্যানেজ ফায়ারওয়েলে গেলাম, একটু নিচের দিকে নামলে দেখবে এটা লার্নিং মোডে আছে, এটাকে ইনেবল এন্ড প্রোটেক্টিং মোডে দিয়ে সেভ করবা। ফায়ারওয়েল সেট আপ হয়ে গেছে। এখন কোনো ম্যালওয়্যার আসলে আমাকে মেইল করবে। আচ্ছা, এইটা আবার অপশনাল। খেয়াল করো, একটা নির্দিষ্ট ওয়েবসাইটে দেখা যায় যখন অ্যাটাকাররা অ্যাটাক করতে থাকে, তখন কি হয়, ধরো নির্দিষ্ট একটা মানে অনেকগুলো সাইট থেকে ডিডস অ্যাটাক হচ্ছে। ডিডস অ্যাটাকটা কি জিনিস? একটা আইপি, আমার চ্যানেলে এই ধরনের মানে প্রত্যেকটা পয়েন্টের ভিডিও আছে, আমি একটু রিকোয়েস্ট করব, দেখো। ওয়ার্ড মানে কেউ যদি আসলে ডিটেল জানতে চাও ব্রুট ফোর্স অ্যাটাক কেমনে করে, একদম পুরো সফটওয়্যার দিয়ে আমি দেখাই দিছি। জাস্ট আমার চ্যানেলে গিয়ে ব্রুট ফোর্স অ্যাটাক লিখে সার্চ করবা। ওই সফটওয়্যার দিয়ে কিভাবে প্লাগ ইন, সরি, পাসওয়ার্ড তোমার ক্র্যাক করছে মানুষের, সে পাসওয়ার্ড গুলো ব্যবহার করে কিভাবে ব্রুট ফোর্স অ্যাটাক করে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বা অন্য একটা ওয়েবসাইটে কেমনে ঢুকছে সব দেখতে পাবা। এরপর ভাইরাস বা ম্যালওয়্যার, তারপর হচ্ছে ফেক বট ট্রাফিক, ফাইল আপলোড ভালনারেবিলিটি, এসকিউএল ইনজেকশন অ্যাটাক, ডিডস অ্যাটাক। আমার চ্যানেলে গিয়ে খালি সার্চ করবো ডিডস অ্যাটাক। বিভিন্ন সফটওয়্যার আছে বা বিভিন্ন আইপি, মানে বিভিন্ন ধরনের পিং করা যায় আইপি কে। ধরো একটা ডিভাইস থেকে আমি পিং করলাম, হ্যাঁ, ধরো আমি ডিডসটা একটু বুঝতে হালকা বুঝাই দিই। ধরো কোডবেন ভিডিও ওয়েবসাইট, হ্যাঁ, আমি ওয়েবসাইট আইপি চেকার লিখে সার্চ করলাম। তো আমি জানতে চাচ্ছি কোডবেন ভিডিওর আইপিটা কি। কোডবেন ভিডিওর আইপিটা হচ্ছে এইটা, কপি করলাম। এখন আমি, তোমার তো কমান্ড মোডে যাবা, আমি টার্মিনাল ইউজ করতেছি। তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা পিং দিব এআইপি কে। তো এআইপি কে যখন আমি পিং দিব, ও রেসপন্স করতেছে আমাকে, হ্যাঁ। আমি কি, এই যে দেখো ট্রাফিক পাঠাচ্ছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওয়েবসাইটে মানুষ ঢুকতেছে, এরকম ব্যাপারটা আর কি, ঠিক আছে। তো এরকম আমি যখন আরেকটা টার্মিনাল ওপেন করব, আরেকটা টার্মিনাল দিয়ে আমি আবার পিং দিলাম, আবার পিং দিলাম, এরকম 4-5 জনের পিসি থেকে যখন এরকম এত এত ট্রাফিক পাঠানো হয়, ওয়েবসাইটের ব্যান্ডউইথ শেষ হয়ে যায়, ওয়েবসাইটটা ব্ল্যাক লিস্ট, মানে
ব্ল্যাক আউট হয়ে যায়। অনেক সময় দেখো না, ম্যাট্রিক বা ইন্টারের রেজাল্ট দেখার সময় ওয়েবসাইট সাদা হয়ে গেছে। কেন? প্রচুর মানুষ ট্রাফিক ঢুকতেছে রেজাল্ট দেখার জন্য। এট এ টাইম এত ট্রাফিক হ্যান্ডেল করার ক্ষমতা সেই ওয়েবসাইটের নাই, ব্যান্ডউইথ শেষ হয়ে গেছে। তখন দেখা যায় ওই ওয়েবসাইটটা দেখা আধা ঘন্টা ব্ল্যাক আউট, কোনো সার্ভিস দিতে পারতেছে না। এটাই ডিডস অ্যাটাক, এটাকে ডস অ্যাটাক বলে আর কি। আর ডিডস মানে হচ্ছে ডিস্ট্রিবিউটেড ড্যানিয়াল অফ সার্ভিস, অর্থাৎ 5-10 জন বা 100 জন মানুষ যখন একসাথে একটা ওয়েবসাইট অ্যাটাক করে, ওটা হচ্ছে ডিডস, ডিস্ট্রিবিউটেড। আর ডস মানে আমি এখন যেটা করে দেখালাম। তো এই অ্যাটাকগুলো একটু দেখবা, চ্যানেলে এটার ভিডিও দেওয়া আছে। ব্যাকডোর দেখবা, ওয়েব শেল অ্যাটাক দেখবা, সার্চ করে করে আমার চ্যানেলে সব দেওয়া আছে। তো এগুলো ইথিক্যাল হ্যাকিং এর টপিক দেখে আমি দেখাচ্ছি না, বেসিক্যালি আমি সিকিউরিটি পার্টটা আজকে দেখাচ্ছি। ওকে, তো কারো যদি ইন্টারেস্ট থাকে দেখে নিতে পারো, জাস্ট পয়েন্টগুলো লিখে আমার চ্যানেলে সার্চ করবা। আচ্ছা, তো এই যে ধরো একটা অ্যাটাক হচ্ছে বারবার, এই যে এরকম ডিডোস অ্যাটাক হচ্ছে, আমার ওয়েবসাইট একটু পর পর ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে, তখন আমি কি করব? আমি বলে দিব দুনিয়ার সমস্ত আইপি থেকে আমার ওয়েবসাইট ভিজিট করা বন্ধ করে দাও, শুধুমাত্র আমি থাকবো বা আমি ঢুকবো। তা আমার আইপিটা হোয়াইট লিস্ট করে দিতে হবে। আমার আইপি কেমনে জানবো? হোয়াট ইজ মাই আইপি লিখে গুগল করো, তোমার আইপি বলে দিছে, এটা হচ্ছে তোমার আইপি। কপি করলাম, মানে আমি এখন যে আইপিটা ইউজ করতেছি আর কি, কপি করে আমি আমার এই আইপিটাকে হোয়াইট লিস্টেড করে দিলাম, অ্যালাউড লিস্ট, মানে এই আইপিটাকে অ্যালাউ করছি, বাকি সমস্ত আইপি ব্লক। ক্লিয়ার? এটা জি ভাইয়া। ইমার্জেন্সি কেসে এটা সবসময় দরকার নাই, এই জন্য আমি উঠাইয়া দিচ্ছি। আচ্ছা, একটু নিচের দিকে দেখবে এগুলো সব টিক দেওয়া আছে কিনা। এই যে সব টিক দেওয়া আছে। ওকে, এখন একটা মজার কাজ করব, ব্রুট ফোর্স অ্যাটাক, যেটা আমরা বলছিলাম তোমাদেরকে। এই যে ডাব্লিউপি অ্যাডমিনে গিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড একবার দিল, হয় নাই, 2বার দিল, হয় নাই, 3বার দিল, হয় নাই, এভাবে কি সে বারবার ট্রাই করতে পারবে? আমি তো ওকে সে সুযোগ দিব না। তুমি 3বার ট্রাই করার পর যদি ফেল করো ঢুকতে, তাইলে তোমাকে 1 দিনের জন্য ব্লক করে দিবে। তুমি 3বার যদি পাসওয়ার্ড রিসেট দাও আমার ওয়েবসাইটে, তাইলে তোমাকে 1 মাসের জন্য ব্লক করে দিবে। এখন একটা হ্যাকারকে যখন 1 মাস ব্লক করে দেওয়া হয়, ও স্বাভাবিকভাবেই ওই ওয়েবসাইটে অ্যাটাকার করে না, অন্য ওয়েবসাইটকে টার্গেট করে। তো দেখছো আমরা কিভাবে ব্রুট ফোর্সের প্রোটেকশন দিলাম। অর্থাৎ ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তুমি বারবার ঢোকার ট্রাই করবা, এটা হবে না। 3বার ট্রাই করলে 1 দিন বন্ধ, পাসওয়ার্ড ভুল করলে 1 মাস বন্ধ। এটা তোমার জন্য প্রযোজ্য, তুমি ওয়েবসাইটের মালিক, তোমার জন্য প্রযোজ্য। তুমি 3বার ভুল করলে তোমার আইপিও ব্লক করে দিবে। তাইলে কেমনে কি করবা? যদি সামহাও এরকম ব্লক খেয়ে যাও, সি প্যানেল থেকে ঢুকবা, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ ঢুকে, আমাদের ওয়েবসাইটটা কোথায়, এই যে এই ওয়েবসাইটে ঢুকলা, ডাব্লিউপি কন্টেন্টে ঢুকলা, প্লাগইনে গেলা, ওই যে ওয়ার্ডফেন্স প্লাগইনটা ফালাই দিতে হবে এখান থেকে। ঠিক আছে, তাহলে আবার ঢুকতে পারবা। আচ্ছা, তো এটা সেভ চেঞ্জেস করে দিলাম, এটা হলো ব্রুট ফোর্স অ্যাটাক। আচ্ছা, এরপর ছোট্ট একটা জিনিস আমরা বাকি আছে, দেখো ওয়ার্ডফেন্সে আর তেমন কোনো ফিচার ব্যবহার করার দরকার নেই, বাকি সব তো আমি অনেকগুলো ম্যানুয়ালি করছি। এখন ধরো আমার নতুন একটা ক্লায়েন্টের কাজ আসছে, এই যে বারবার কনফিগার করাটা ঝামেলা না? এই যে এতক্ষণ ধরে ওয়ার্ডপ্রেসে যা কনফিগার করলাম, এগুলোকে এক্সপোর্ট করা যায় কিভাবে? টুলসে গেলে তুমি এক্সপোর্ট নামে একটা অপশন পাবা, ইম্পোর্ট এক্সপোর্ট। তো তুমি এক্সপোর্ট ওয়ার্ডপ্রেস অপশন বাটনে ক্লিক করলে ও তোমাকে একটা এপিআই কি দিবে, এইটা কপি করবা, নতুন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস প্লাগইনটা ইনস্টল করে, আর কিচ্ছু করা লাগবে না। টুলসে গিয়ে এক্সপোর্ট ইম্পোর্ট অপশনে এসে এটা বসায় দিয়া, যেটা এপিআই দিছে ওটা বসায় দিয়ে ইম্পোর্ট করবা, তোমার ওয়ার্ডপ্রেসের যত কনফিগারেশন আছে সব এখানে চলে আসবে। ক্লিয়ার না? এটা না জানলেও চলবে, ঠিক আছে, জাস্ট আমি বললাম একটা অপশন আছে আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। মানে এক ওয়েবসাইটে সবকিছু ওকে করে নিয়ে যদি অন্য ওয়েবসাইটে ওইটা করতে চাই, তাহলে জাস্ট এক্সপোর্ট করে ইম্পোর্ট করে দিলেই হয়ে যাবে। রাইট, রাইট, রাইট। জি আচ্ছা, ভাই। এখন ওয়ার্ডপ্রেস, আমি ওয়ার্ডপ্রেস দিয়ে স্ক্যান করবো আমার ওয়েবসাইটকে কেমনে, এই দেখো এখানে স্ক্যান নামে একটা অপশন আছে। স্ক্যানে গেলাম, স্ক্যানে যাওয়ার পর তুমি দেখো স্টার্ট নিউ স্ক্যান নামে একটা বাটন আছে, এটাতে ক্লিক করবা। এখন ও তোমার বিভিন্ন ধরনের ম্যালওয়্যার সে চেক করে দেখবে তোমার এখন রানিং ওয়েবসাইটে কোনো ম্যালওয়্যার আছে কিনা। তো দেখো অলরেডি 28,000 ফাইল চেক করে ফেলছে।
সরি 2800, 5000 ফাইল। তো এখন এই সবগুলো চেক করার পর এই সাইটে নতুন বানানো, আমি শিওর এটাতে কোনো ভাইরাস টাইরাস নাই, অ্যাটাক ট্যাটাক নাই। সাধারণত দেখা যায় আমরা বিভিন্ন সময় 3 মাস বা 6 মাস হয়ে গেলে একটা ওয়েবসাইট আস্তে আস্তে বিভিন্ন নাল প্লাগইন ব্যবহার করলে ভাইরাস আসা শুরু হয়। তো যদি এরকম কোনো ভাইরাস এখানে দেখায়, তোমরা দেখো এখানে একটা অপশন আছে, ভাইরাস যদি দেখায়, এই যে একটা ভাইরাস দেখাচ্ছে, সে তখন বলবে এটা ক্রিটিক্যাল একটা ইরর। আবার আরেকটা ফাইল জাভাস্ক্রিপ্ট ভাইরাস, এগুলো ক্রিটিক্যাল ভাইরাস, তখন উপরে দেখা একটা অপশন আছে ডিলিট অল ডিলিটেবল ফাইলস। এটাতে ক্লিক করলেই তোমার ভাইরাস যেগুলো ডিলিট করা সম্ভব সে সেগুলো ডিলিট করে দিয়ে দিবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো ওয়ার্ডফেন্স একটা নিজের প্লাগইনের ভিতরে একটা পিএইচপি ফাইলকে ক্রিটিক্যাল ইরর ধরতেছে। এটা ওয়ার্ডফেন্সই, দেখো এই যে প্লাগইনের ভিতরে ওয়ার্ডফেন্স প্লাগইনেই ধরতেছে। তো এটা তো আমাদের নিজস্ব প্লাগইন, তো এটা আমরা মার্কেস ফিক্স দিয়ে দিব। এখন ওরা বলতেছে যে তোমার লাইট স্পিড ক্যাশ নামে একটা প্লাগইন আছে, এই প্লাগইনটা আপডেট করা লাগবে। তার মানে যে প্লাগইনগুলো আপডেট করা নেই সেই প্লাগইনগুলো আপডেট করা লাগবে। ঠিক আছে, তো আমরা বুঝে গেলাম, ওয়ার্ডফেন্স দিয়ে স্ক্যান করলাম, এখন জাস্ট প্লাগইন আপডেট চাইছে, আর তেমন কিছু না, আর কোনো ভাইরাস নাই, আচ্ছা ডিলিট আচ্ছা করে ভাই, একটা কোশ্চেন তাহলে। মানে আমরা যদি কোনো প্লাগইন হুট করে আপডেট করে ফেলি আর ওই ক্ষেত্রে যদি ওয়েবসাইট ক্র্যাশ হয়ে যায়, তাহলে কি করব? মানে আমরা বুঝবো কি করে যে এটা আপডেট আসলে আপডেট করা উচিত হবে না এখন আচ্ছা আগে? হ্যাঁ, আমি এটাতে আসতেছি, এই পয়েন্টে আমরা এখন আচ্ছা ডিসকাস করব। এখন যা যা করলাম এগুলো টেকনিক্যাল পার্ট ছিল, এবার কিছু কমন সেন্সের পার্ট খেয়াল করো। স্ক্যানার ইউজ করা, যেটা আমরা অলরেডি করছি, ওয়ার্ডফেন্স 1 নম্বর পয়েন্ট, হ্যাঁ। এছাড়াও সিকিউরিটি এবং আইথিম সিকিউরিটি নামে আরো 2টা প্লাগইন আছে, এই 3টার যে কোনো একটা প্লাগইন ব্যবহার করলেই চলবে। ওয়ার্ডফেন্সের সমস্ত কনফিগারেশন আমরা করে ফেলছি, ডান। থিম প্লাগইনকে রেগুলার বেসিস আপডেটেড রাখতে হবে, আসো এই পয়েন্টটাতে চলে আসি। আচ্ছা, তার আগে আমাদের ওয়ার্ডপ্রেসের ভার্সনটাকে আপডেটেড রাখতে হবে। কেমনে? ড্যাশবোর্ডে গিয়ে আপডেটস নামে একটা অপশন আছে, এখানে চলে যাও। যাওয়ার পর তুমি দেখো ওয়ার্ডপ্রেসের তোমার কারেন্ট ভার্সন 6.5.5। তার মানে এখন আমার ওয়েবসাইটের লেটেস্ট ভার্সনটা ইনস্টল করা আছে, বলে দিছে ইউ হ্যাভ দ্য লেটেস্ট ভার্সন, ডান। কিচ্ছু করার দরকার নেই। যদি লেটেস্ট ভার্সন না থাকে, ধরো কারেন্ট ভার্সন 6.5.3, নতুন ভার্সন 6.5.5, তখন এই যে এই বাটনটাতে ক্লিক করবা, ইনস্টল নিউ ভার্সন দেখাবে, তখন ক্লিক করলেই তোমার ওয়ার্ডপ্রেসটা আপডেটেড হয়ে যাবে, শেষ। কিন্তু ভাই, ওয়ার্ডপ্রেস আপডেট করলে কি কোনো সমস্যা হয়? কোনো সমস্যা সাইট নেই, তৈরি এটা কোনো সমস্যাই হবে না, কোনো কোড চেঞ্জ হবে না, কোনো ডিজাইন চেঞ্জ হবে না, একদম নিশ্চিত মনে এটা করবা চোখ বন্ধ করে। আচ্ছা ভাই। ঠিক আছে। আচ্ছা, এবার আমার 3টা প্লাগইনের ঝামেলা আছে। তো আমরা এই যে প্লাগইন অপশনে চলে যাই। প্লাগইনে যাওয়ার পর মন দিয়ে খেয়াল করো, যে প্লাগইন তোমার লাগতেছে না সেই প্লাগইন তুমি ফালায় দাও, আমার এগুলো দিয়ে জায়গা নষ্ট করার কোনো দরকার নেই, ডিলিট। এলিমেন্টর, এটা একটা ফ্রি প্লাগইন, এটা ফ্রি প্লাগইন, এটা প্রিমিয়াম প্লাগইন, তাই না? জি ভাই। এলিমেন্টর পুরো প্রিমিয়াম, তাই মানে আমাদের ডেভেলপার ভার্সন, তাহলে কি আমি আপডেট করতে পারবো? পারবো না। এই দুটো আমার রিস্কি রয়ে গেল। একটু আগে আমরা হেডার সিকিউরিটি প্লাগইন ইউজ করছি, এবং এটা যেহেতু ফ্রি প্লাগইন, সমস্ত ফ্রি প্লাগইন তুমি চোখ বন্ধ করে ইনেবল অটো আপডেট দিয়ে দিবা, দেখছো হাতের ডান দিকে ইনেবল অটো আপডেট। লাইট স্পিড ক্যাশ, এইটা ফ্রি প্লাগইন, তাহলে সাথে সাথে আপডেট করে ফেললাম, এবং ইনেবল অটো আপডেট অন করে দিলাম। তাহলে ওয়ার্ড, ভাই, ফ্রি প্লাগইন অটো আপডেট করলে কোনো সমস্যা নেই? কোনো সমস্যা নেই, ফ্রি প্লাগইন সবসময় অটো আপডেট থাকবে। আর ওয়ার্ডফ্রেন্সটা আমি বলছি এটা প্রিমিয়াম প্লাগইন, কোনো সমস্যা নেই, আপডেট করে ফেলাও। এবং এটাও ইনেবল অটো আপডেট দিয়ে দিলাম, শেষ। ডাব্লিউপিএস হাইড লগইন, এটা আপডেটেডই আছে, অটো আপডেটটাও ইনেবল করে দিলাম, শেষ। তার মানে একমাত্র যে প্লাগইন গুলো তোমার ডেভেলপার ভার্সন, সেই সেই প্লাগইন গুলো তুমি অটো আপডেট ইনেবল করতে পারতেছো না, ব্যাস। এবার থিমসে চলে আসি। অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমস, থিমসে আমার একটা থিমে আছে হ্যালো এলিমেন্টর, এটা আপডেটেডই আছে, ঠিক আছে। তারপর এটার উপর ক্লিক করে ভালো করে খেয়াল করো, ইনেবল অটো আপডেটটা টিক দিয়ে দিবা, শেষ।
ওয়েবসাইটে 2024, 2023, 2022 তিনটা আরো এক্সট্রা থিম আছে যেগুলো আমার জায়গা নষ্ট করতেছে, দরকার নাই আমার। আমার থিমসে গেলাম, হ্যালো এলিমেন্টর রাখছি, এটা আমার মেইন থিম, ভালো। এছাড়াও 2024, 2023, 2022 তিনটা থিম আমার ব্যাকআপের দরকার নেই। আমি 2024 যেটা আপডেটেড সেটা রাখলাম, বাকি দুইটাকে ফালায় দিলাম। তাইলে তোমরা বলতে পারো ভাই হ্যালো এলিমেন্টর তো আছে, এটা কেন রাখছেন? সামহাও হ্যালো এলিমেন্টর থিমটা যদি ক্র্যাশ করে তাহলে ওয়েবসাইটটা দাঁড়ায় থাকবে 2024 থিমের উপর দিয়ে। এটাকে মেরুদণ্ড বলা হয় থিম স্ট্রাকচার একটা ওয়েবসাইটে, ঠিক আছে? যদিও ডিজাইন ভাঙবে, নষ্ট হবে, তারপরও ওয়েবসাইটটা ব্ল্যাক আউট হয়ে যাবে না। এখন আমি এটাও যদি কন্টেন্ট ফালায় থাকবে দিই, ভাইয়া। হ্যাঁ এটাও যদি ফালায় দিই, হ্যালো এলিমেন্টর ফেল করলে ওয়েবসাইট সাদা হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আমরা একটা থিম ব্যাকআপ হিসেবে রেখে দিলাম, কিন্তু বাকি দুটো থিম আমার জায়গা নষ্ট করতেছে, ফালাই দিলাম, শেষ। ওয়েবসাইটে সবসময় স্ট্রং লগ ইন পাসওয়ার্ড ব্যবহার করা, এটা কি জিনিস? আমরা যখন একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কাজ করব তখন একটা ইউজার আইডি, একটা পাসওয়ার্ড দেওয়া থাকে, তাই না? এবং সেই পাসওয়ার্ডটা আমরা সাধারণত কম ক্যারেক্টার দিয়ে রাখি, অ্যাডমিন পাস, সফটওয়্যার কুলাসে যখন দেই তখন তো চোখ বন্ধ করে সফটওয়্যার কুলাস দিয়ে ইনস্টল বাটনে ক্লিক করি, ডাইরেক্টরির নাম লিখি, চোখ বন্ধ করে ইনস্টল দিয়ে দিই, তাই না? কিন্তু দেখো এখানে এই যে অ্যাডমিনের ইউজার নেম, অ্যাডমিন আর পাস, এটা সবচেয়ে ভার্নারেবল একটা ইউজার আইডি পাসওয়ার্ড। অবশ্যই এগুলোকে চেঞ্জ করে নিবা এবং প্রত্যেক মাসে অন্তত পক্ষে একবার করে পাসওয়ার্ড চেঞ্জ করবা। এটা শুধুমাত্র তোমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে না, তোমার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য প্রযোজ্য। পাসওয়ার্ড জেনারেলি 8 ক্যারেক্টার্স রাখার ট্রাই করবা, অ্যালফাবেটিক্যালি সংখ্যা থাকবে, নাম্বার থাকবে এবং আপার কেস লোয়ার কেস থাকবে, পাশাপাশি শিফট দিয়ে 1 2 3 এগুলোকে আমরা স্পেশাল ক্যারেক্টার বলি। শিফট ধরে 1 2 3 দিলে এরকম স্পেশাল ক্যারেক্টার, এগুলো দেওয়ার ট্রাই করবা। প্রতিনিয়ত ওয়েবসাইটের একটা ব্যাকআপ রাখবা। তোমাদের সি প্যানেলের উপর একটা প্লে লিস্ট আমি কি দিছিলাম? না ভাইয়া, সি প্যানেলের কোনো প্লে লিস্ট পাই না। আচ্ছা, কমপ্লিট সি প্যানেলের একটা প্লে লিস্ট, এটা কেউ মিস করবে না, প্রত্যেকটা ভিডিও দেখবা। এখানে অটোমেটিক্যালি, যে তোমরা তো ব্যাকআপ শিখছো কি দিয়ে, অল ইন ওয়ান দিয়ে, তাই না? অল ইন ওয়ান ছাড়াও সি প্যানেল থেকে একটা ব্যাকআপ নেওয়া যায়, এটা সবাই একটু দেখে নিও, হ্যাঁ? সি প্যানেল প্লে লিস্ট, এটা, ভাই অল ইন ওয়ান দিয়ে শুধু ওয়ার্ডপ্রেস থেকে ডাইরেক্ট ব্যাকআপ না? হ্যাঁ হ্যাঁ ডাইরেক্ট ব্যাকআপ, কিন্তু সি প্যানেল থেকেও আলাদা আলাদা ব্যাকআপ নেওয়া যায় সফটওয়্যার কুলাস দিয়ে। দেখা যায় সি প্যানেল প্লে লিস্ট টপে আছে, দেখে নিও। এই প্লে লিস্টের ঠিক। মধ্যে কেমনে ব্যাকআপ নিবো এটা দেখানো আছে, মানে আমরা যে সফটওয়্যার গুলো ইউজ করতেছি না এটার ভিতরেই ব্যাকআপ নেওয়া যায়। ওভারভিউতে গেলে আমরা বলতে পারি যে আমার এই যে নামিত নামে একটা ক্লায়েন্টের ওয়েবসাইট আছে, দেখো এইখানে আমাদের এই যে ব্যাকআপ নামে একটা অপশন আছে। তো কতদিন পর পর ব্যাকআপ রাখতে চাও, 7 দিন, 1 মাস, বলে দিতে পারবা, অটোমেটিক্যালি তোমার ব্যাকআপ রাখবে। অল ইন ওয়ান দিয়ে করতে পারো, এটা দিয়েও করতে পারো, এটা অটোমেটেড, এটা আমার বারবার করা লাগতেছে না, ঠিক আছে? তো এইটা একটু দেখে নিও, ভিডিওতে দেওয়া আছে। ব্যাকআপ রেগুলার বেসিস রাখবা। এছাড়াও আপড্রাফট প্লাস ডাব্লিউপি ভিভিড দিয়েও ব্যাকআপ রাখা যায়। ব্যাকআপটা কেন রাখি? আজকে আমার একটা ফ্রেশ ওয়েবসাইট আছে, স্ক্যান স্ক্যান করে আমি দেখলাম আমার ওয়েবসাইট পুরো ক্লিয়ার, কোনো ঝামেলা নাই, এইটার একটা কমপ্লিট ব্যাকআপ রেখে দিলাম। এখন আগামী 1 মাস পর আমার ওয়েবসাইটে অ্যাটাক হয়ে ওয়েবসাইট ঝাঁঝরা বানিয়ে দিচ্ছে, ওয়েবসাইটে দুনিয়ার ম্যালওয়্যার। এখন এই ম্যালওয়্যার গুলো একটা একটা ক্লিন করা ঝামেলা, ম্যালওয়্যার স্পেশালিস্ট হায়ার করতে হবে। তার থেকে আমি কি করব, আমার সাইটটা ফালায় দিয়ে নতুন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে অল ইন ওয়ান দিয়ে আমার কম্পিউটারে যে ব্যাকআপটা আছে ওটাতে উঠে দিলাম, শেষ ঝামেলা, ঠিক আছে? এইভাবে ঠিক করা যায় আর কি। তারপরে নাল থিম বা প্লাগইন ব্যবহার না করা। জেনারেলি আমাদের ডেভেলপার্স জোনে যে থিম প্লাগইন গুলো আছে এগুলো তোমাদের স্টুডেন্টদের প্র্যাকটিসের জন্যই আমরা দিছি। So, এগুলো ফ্রেশ, সমস্যা নাই কোনো। কিন্তু অনেকে কি করে, ধরো এই যে হ্যাপি অ্যাডন লাগবে বা বি থিম লাগবে, হ্যাঁ, তো কি করে, বি থিম ফ্রি ডাউনলোড লিখে গুগল করে। গুগলেতেও দেখবা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে দেওয়া আছে ফ্রি থিম। আচ্ছা, 1 নাম্বার পয়েন্ট, ওরা তোমাকে ফ্রিতে কেন দিচ্ছে? নাম্বার ওয়ান, ও ওয়েবসাইটে দেখো অ্যাড চালাচ্ছে গুগলের, তো তুমি ঢুকতেছো, মানুষজন ঢুকতেছে, ওর এই অ্যাড থেকে ইনকাম হচ্ছে, এটা খারাপ না, এটা ভালো। আবার অনেকের টেন্ডেন্সি খারাপ। কি খারাপ? তারা কি করে, তোমাকে
ভাইরাস ইনজেক্টেড ফাইল দিয়ে রাখে। ভাইরাস ইনজেক্টেড ফাইল বলতে কি, ধরো এই ডাব্লিউপি নাল প্রো, ধরো এই থিমটা তুমি নামাইলা, হ্যাঁ, ডাউনলোড নাও, ডাউনলোড করে ফেললাম। আচ্ছা, এটা তো আবার প্রিমিয়াম টাকা চাচ্ছে, যাই হোক, এটাও খারাপ না, অল্প কিছু টাকার বিনিময়ে তোমাকে ওই থিমটা দিচ্ছে। কিন্তু কিছু কিছু থিম আছে দেখবা, মানে কিছু কিছু সাইটই আছে, হ্যাঁ, জি ভাই, এগুলো ক্যাক ভার্সন। হ্যাঁ, মানে ক্র্যাক ওদের ভার্সন। অর্থাৎ তোমরা যদি এই সমস্ত জায়গা থেকে থিমগুলা নামাও, তাইলে যদি অটোমেটিকলি নামাইতেই সাইট হয়, খায় না ভাই, একদিন খাইছে, একদিন দেখছি আমি। তো জি ভাই। যদি নামাইতেই হয়, তোমরা ভাইরাস টোটাল নামে একটা ওয়েবসাইট আছে, আর একটা ভাইরাস আছে জ্যোতি ভাইরাস স্ক্যানার, হ্যাঁ। তো এই ভাইরাস টোটাল এবং জ্যোতি ভাইরাস দিয়ে ওই প্লাগইনটা বা ওই থিমটা সাইটে আপলোড করার আগে তোমার কম্পিউটারে তো নামাই ফেলছো, চুজ ফাইলে ক্লিক করে ওইটা চেক করবা, পারবা না? ওটা চেক করে কোনো ভাইরাস যদি থাকে, ধরো এটা দিলাম, দিলাম, তো দেখো ও আমার বললো কোনো ভাইরাস পাই নাই, 64টা ফাইলের মধ্যে কোনো ভাইরাস নাই। আচ্ছা, তারপরে এখানেও আমাকে বলতেছে দেখো কোনো ভাইরাস পাই নাই, নট ফাউন্ড নাথিং, বিভিন্ন অ্যান্টিভাইরাস দিয়ে সে চেক করতেছে, সবগুলোই ফাউন্ড নাথিং। এখন আমরা হয় কি খুশি হয়ে যাই যে কোনো ভাইরাস নাই। এই ভাইরাসগুলোর মজার কাজকর্ম কি জানো, সে 3 মাস পর জেনারেট হবে অটোমেটিক্যালি, ভাইরাস তোমার সাইটে আপলোড করার পর 6 মাস পর জেনারেট হবে। সুতরাং তুমি আচ্ছা। ভাইরাস স্ক্যানারে চেক করে দেখলা ভাইরাস নাই, খুশি হওয়ার কোনো কারণ নাই, ওরা টাইমার দিয়ে রাখে এবং 3 মাস 6 মাস পর তুমি আর অ্যাটাক ঠেকাইতে পারবা না। সুতরাং কোনোভাবেই কোনো ওয়েবসাইটে এরকম বাইরের থেকে থিম প্লাগইন দিবা না। এখন অনেকে কি করে যে ভাইয়া ক্লায়েন্ট তো আমার সাথে অর্ডার, ক্লায়েন্টে কাজ করছি, বুঝাই দিচ্ছি, ক্লায়েন্ট আমার কিনে দেয় নাই, আমি এখন কি করব? আমি এখন ওইটা কাজটা ফিচারটা করার জন্য প্লাগইনটা কোনো একটা সাইট থেকে নামায় দিয়ে দিছি, কাজ কমপ্লিট করে ফেলছি, টাকা পেয়ে গেছি, ওর সাথে আমার সম্পর্ক শেষ, তাইলে তো সমস্যা নেই, তাই না? আচ্ছা, এইবার ব্যাপারটা কি জানো, ওই ক্লায়েন্টের, আমার এরকম হয়েছিল, একটা ক্লায়েন্টকে 11টা ওয়েবসাইট বানাইছিলাম, ল্যান্ডিং পেজ, হ্যাঁ, এলিমেন্টর প্রো এরকম, আমাদের তখন নিজস্ব নার্ভারশন ছিল না, তখন আমরা এরকম বিভিন্ন সাইট থেকে নামাই দিছিলাম। তো 11টা ওয়েবসাইটে একই এলিমেন্টর প্রো দিয়ে 11টা ল্যান্ডিং পেজ বানাইছি, ক্লায়েন্ট তো সেই মহা খুশি। 1 বছর পর দেখি আমার 11টা অর্ডার ক্যান্সেল, টাকা তো খাইয়ে ফেলাইছি আমি, ও ক্যান্সেল করে টাকা ক্লায়েন্ট রিফান্ড নিয়ে চলে গেছে, এখন আমার অ্যাকাউন্টে ডলার মাইনাস হয়ে আছে। তাহলে চিন্তা করো কি অবস্থা, ক্লায়েন্ট তোমার চাইলে অনেক দিন পর এসেও তোমার টাকা রিফান্ড নিয়ে নিতে পারে। তো 6 মাস পর তোমার সাইটে অ্যাটাক হবে, সাইট ভেঙে যাবে, সাইট নষ্ট হবে, খুব স্বাভাবিক। আর ওই ক্লায়েন্ট এসে তোমার অর্ডারও ক্যান্সেল করতে পারবে, তাইলে আমি রিস্ক কেন নিব? ক্লায়েন্টের শুরুতেই বলে দিব, ভাই এই থিমটা তোমার কি নিয়ে নিতে হবে, এই প্লাগইনটা তোমার কি নিয়ে নিতে হবে। আর একবারে যদি একটু গরিব টাইপের ক্লায়েন্ট হয়, ঠিক আছে তুমি কিনে দিচ্ছ না, সমস্যা নাই, আমার কাছে ডেভেলপার ভার্সন আছে, বাট এটা ফিউচারে সমস্যা করবে, এমনি বলবো এটা ফিউচারে সমস্যা করতে পারে, তুমি কিন্তু থিম বা প্লাগইন আপডেট করতে পারবে না, তুমি কি রাজি আছো? ও যদি বলে ঠিক আছে আমি রাজি আছি, তারপরে ইউজ করো, ঠিক আছে। আচ্ছা, একদম। এইবার আমরা এই যে লগ ইন পেজ সিকিউরিটি করলাম, হাইট, ক্যাপচা, পাসওয়ার্ড প্রোটেকশন, এগুলো সব দিয়ে দিলাম। আচ্ছা, ক্লাউডফ্লেয়ার নামে একটা জিনিস আছে, যেটা হচ্ছে ইমিডিয়েটলি যখন প্রচুর অ্যাটাক হইতে থাকে, তখন সার্ভারের ডিএনএসটা চেঞ্জ করা যায়। অর্থাৎ অ্যাটাকটা কই হবে, অ্যাটাকটা তো নির্দিষ্ট একটা সার্ভারেই হয়, তাই না? একটা ফাইলটা তো একটা ওয়েবসাইট, একটা সার্ভারে আছে, তাই না? ধরো জোড়া আইটি থেকে কিনছো, তাহলে ইউকেট সার্ভারে আছে, কোনো একটা সার্ভারে আছে। তো ওই সার্ভারে যখন অ্যাটাক করতে থাকে, তখন ওই ডিএনএসটা চেঞ্জ করে, একটু মাথায় রাখো আর কি, একটু অ্যাডভান্স জিনিস। ক্লাউডফ্লেয়ার নামে একটা সার্ভিস আছে, cloudflare.net-এ গেলে ওখানে তুমি ফ্রিতে একটা ওয়েবসাইটের ডিএনএস চেঞ্জ করে, ধরো ইউকে তে আছে, ওটাকে ডিস্ট্রিবিউট করে দিতে পারবা সিঙ্গাপুর, ইন্ডিয়া, বাংলাদেশ, এরকম। তো ইউকে তে অ্যাটাক হইলেও দেখা যাবে সিঙ্গাপুর, বাংলাদেশ, ইন্ডিয়া থেকে মানুষজন দেখতে পাচ্ছে ওয়েবসাইটটা। তো প্রায় 120টা দেশে সার্ভার ডিস্ট্রিবিউশনের সুবিধা আছে, ফ্রিতে একটা ওয়েবসাইট তুমি কনফিগার করতে পারবা। এটা কোথায় পাবা? ড্যাশবোর্ড, ফায়ারওয়েল, সেটিংসে গেলে ডিএনএস নামে অপশন পাবা। আর তোমার ওয়েবসাইটের ডিএনএস কি তুমি মানে দেখতে পাও? দেখি নাই ভাই ওইভাবে তখন। কুইজ লুকআপ লিখে গুগল করবা, তো ধরো codebenbd.com সার্চ করলাম,
দেখো এই যে ডিএনএস দেখাই দিতেছে আমাকে, এই যে DNS1 নেম সার্ভার 1 নেম সার্ভার 2, এই দুটোকে চেঞ্জ করে ওই ক্লাউডফেয়ারের ডিএনএস দিয়ে দিলে অ্যাটাকটা ইমিডিয়েটলি আর কেউ করতে পারে না, ঠিক আছে? তো এটা একটু খেয়াল রেখো, যদি ঝামেলা হয় ক্লাউডফেয়ার দিয়ে দিতে হবে। হেডার সিকিউরিটি আমরা ব্যবহার করছি, HTXS সিকিউরিটি আমরা ব্যবহার করছি। তো মোটামুটি সিকিউরিটির যা যা ছিল আমরা সবগুলো পয়েন্টই ডিসকাস করলাম। এই শিটটা দিয়ে দিতেছি। সবার সাথে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, এবং যা যা কনফিগার করছো সবগুলো স্ন্যাপ দিবা, কারণ আমি তো আসলে কনফিগারেশন দেখতে পারবো না ভিতরে। স্ন্যাপ গুলো একটা ডকুমেন্টে সাবমিট করবা। অর্থাৎ তুমি HTTP কোড বসাইছো, হেডার সিকিউরিটি বসাইছো, হাইড লগইন দিছো, ওয়ার্ডফেন্স ইউজ করছো, এগুলো স্ন্যাপ গুলো একটু সাবমিট করে দিও। তো জি আজকে ভাই। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ফাইবার ক্র্যাশে। জি ভাই, আজকে আজকে আপনি ক্লাস নেবেন ভাই? হ্যাঁ হ্যাঁ, ফাইবার ক্র্যাশ আপওয়ার্ক ক্র্যাশ সব আমি একাই নিব ও 11:30। আচ্ছা, ঠিক আছে। ওকে ভাই। ভাই ফাইবার ক্রাশে ভর্তি হলে কি আপওয়ার্ক ক্রাশে আবার ভর্তি হতে হবে না না একটাই না, হবে? তোমরা তো ব্যাচের স্টুডেন্ট না, তোমাদের জন্য ফাইবার আপওয়ার্ক ফ্রি। ঠিক আছে। আমাদের এমনি নিয়ে নেবে। তোমরা এমনি ঢুকে যাবা, ফাইনাল এক্সাম দিছো তো, সবাই ফাইনাল এক্সাম দিলেই হবে। জি ভাই।